ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, শুভ অপরাহ্ন। এডভাইভের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করেছিলাম রবীন্দ্রনাথের দুটো পংক্তি দিয়ে। সেই ঝড়কে মিতা বানাবার লড়াইয়ে আছে আজকের বিশ্ব। আর ঝড়ের সাথে লড়েই জীবনের সংগ্রামে বিজয়ী এক বীরকে সাথে নিয়ে আজকের আয়োজন এডভাইভের এই প্রিয় মুখের দ্বিতীয় পর্ব। আমি আছি আব্দুল্লাহ আল নোমান। আমার সাথে আজকের সম্মানিত অতিথি নটরডেম কলেজ ঢাকার গণিত বিভাগের সম্মানিত শিক্ষক জনাব রেজাউল করিম রেজা স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার কেমন আলাইকুম আছেন? মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো? জি স্যার, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। আহ, স্যার আমরা তাহলে এডভাইভ নিয়ে কিছু কথা যদি বলতাম দর্শকদেরকে, আপনি একটু শুনতেন আমাদের হুম, এডভাইভ নিয়ে। হ্যাঁ, দর্শক ঠিক মন্ডলী, আছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, এডভাইভ হচ্ছে মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের একটি সংগঠন। শিক্ষা নিয়ে কাজ করে সংগঠনগুলোতে এডুকেশনাল কনসালটেন্সি এবং এসব নিয়ে কাজ করছে। গত 2 মাসে করা বেশ কিছু সেশনের মধ্যে উল্লেখযোগ্য হলো আইডিপি, ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস এর প্রোগ্রাম, এবং সাথে রয়েছে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের প্রতিনিধির সাথে বিশেষ একটি সেশন, যেখানে তাদের ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত একটি সেশন করা হয়েছিল। সেই সাথে শিক্ষামূলক বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে। তো দর্শক মন্ডলী, আমরা এখন এডভাইভকে নিয়ে ছোট্ট একটি প্রোমো ভিডিও দেখে নেব, তারপরে আমরা চলে যাব আজকে মূল অনুষ্ঠানে। প্রোমো ভিডিওর জন্য টেকনিক্যাল টিমকে আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার ফিরে এলাম এডভাইভের প্রোমো ভিডিও শেষ হবার পরে। আমাদের আজকের যে প্রোগ্রাম প্রিয় মুখ, এই প্রিয় মুখের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা জীবনের, ছাত্র জীবনের সেই সকল কিছু মানুষকে তুলে আনা, তাদের সাথে একটু কথা বলা, তাদের প্রেরণাময় কথাগুলো নিজেদের জীবনে আরো আলোক বর্তিকা যাতে নিয়ে আসে সেটি একটু জানা। সেই সূত্র ধরে আমরা আজকে দ্বিতীয় পর্বে আমাদের শ্রদ্ধেয় রেজাউল করিম স্যারকে ডেকেছি। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কথা বলবো আজকে তার জীবন নিয়ে, তার শিক্ষা জীবন, তার শিক্ষকতার জীবন এবং বর্তমানের লকডাউনের করোনাকালীন জীবনও বটে। স্যার, আমরা চলে যাচ্ছি পরের সেগমেন্টে। আমাদের সেগমেন্টের নাম হচ্ছে জীবন থেকে নেয়া। এটি দুটো অংশ রয়েছে। প্রথম অংশটি হচ্ছে ছাত্র জীবন, অর্থাৎ আপনার ছাত্র জীবন নিয়ে আমরা কথা বলবো, এবং তারপরে রয়েছে আপনার শিক্ষকতা জীবন। তাহলে আমরা শুরু করছি জীবন থেকে নেয়া। প্রথমেই স্যার, ছাত্র জীবনের প্রসঙ্গে আসলে আপনাকে স্যার জিজ্ঞেস করতে চাই, আপনার ছাত্র জীবনটা ঠিক কোথায় কোথায় কেটেছে? আমরা জানি আপনি একজন কৃতি নটরডেমিয়ান, সেই সাথে আপনার স্কুল জীবনটা কোথায় কেটেছে, ইউনিভার্সিটি জীবনটা কোথায় কেটেছে, সেগুলো আমরা জানতে চাচ্ছি আপনার কাছে।
আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ নোমান। আমার স্টুডেন্ট লাইফ বা ছাত্র জীবন যাই বলি আমি, সেটাকে আমরা ২ টা ভাগে ভাগ করি। প্রথম পর্বটা আমার কেটেছে আমার গ্রামে, সিরাজগঞ্জের একটা গ্রাম। সেই গ্রামে আমি ১ম এ আমার প্রাইমারি স্কুলের শিক্ষা জীবনটা শেষ করি এবং সেটা আমার গ্রামের স্কুল ছিল। সেখানে আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করি এবং তারপর আমি যখন ক্লাস 5 পাশ করলাম, তখন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত আমি আমার পাশের গ্রামে আরেকটা স্কুল, সেই স্কুলটার নাম হলো রাজাপুর হাই স্কুল, রাজাপুর উচ্চ বিদ্যালয়। সেখানে আমি 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত আমি লেখাপড়া করি। তো তারপর যখন আমি এসএসসি পাশ করলাম, তখন আমার মনে একটা স্বপ্ন ছিল যে ঢাকায় যাব, ঢাকায় গিয়ে বড় কোনো কলেজে পড়াশোনা করব। তো সেজন্য আমি আমার ভাই, মামা বা কাজিনদেরকে উৎসাহিত করলাম যে আমাদেরকে ঢাকায় যেতে হবে এবং বড় কোনো জায়গায় পড়াশোনা করতে হবে। তো সেই সুবাদে আমার ঢাকায় আসা এবং অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলাম যে আমি এটা সত্যি কথা যে তখনও আমি নটরডেম কলেজে শুধু নামটা শুনেছিলাম। কিন্তু নটরডেম কলেজে কি জিনিস সেটা আমি জানতাম না। তো আমাদের একটা টার্গেট ছিল যে ঢাকা কলেজে আমি পড়বো বা সেখানে ভর্তি হব। কারণ সেই সময় ঢাকা কলেজের খুব নাম শোনা যেত গ্রামে। তো নটরডেম কলেজে আসলে তখনও গ্রামে ওইভাবে পরিচিতি আমরা ওইভাবে শুনিনি। বাট নাম শুনেছি যে এরকম একটা কলেজ আছে। তো তারপরে ঢাকায় এসে আমরা নটরডেম কলেজ সম্পর্কে ডিটেইল জানতে পারলাম। এখানকার পরিবেশ বুঝতে পারলাম এবং বিশেষ করে যেদিন আমি ১ম এখানে দেখেই আমার কেন যেন মনে হলো যে আমাকে এখানে পড়তে হবে। এখানে ছাড়া আর আমার অন্য কোনো জায়গায় মানে যাওয়া হবে না বোধহয় বা আমাকে এখানে পড়তেই হবে। সেই যে একটা ইচ্ছে ঢুকে গেল, সেই ইচ্ছে থেকে আসলে আমি চেষ্টা করে নটরডেম কলেজে ভর্তি হলাম। তারপর সুন্দর ২ টা বছর কাটালাম। আমার শিক্ষা জীবনের সবচেয়ে সুন্দর সময়, সবচেয়ে ফলপ্রসূ সময় আমি বলব। আমি আমার সারা জীবনে শ্রেষ্ঠ লেখাপড়াটা করেছি নটরডেম কলেজেই। তারপর সেখান থেকে লেখাপড়া শেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আ ঢাকা ইউনিভার্সিটি পাশ করবার পুরোপুরি পরে না, আমি অনার্স পাশ করেই কলেজে চাকরিতে জয়েন করলাম। তো এই হলো আমার শিক্ষা জীবন। শিক্ষা জীবনের আমার ৩ টা ভাগ তাহলে আমরা দেখতে পাই যে একটা গ্রামের স্কুল, একটা নটরডেম কলেজ আর একটা ঢাকা ইউনিভার্সিটি। তো এই ৩ টা সেকশনের মধ্যে আমি সবচেয়ে বেশি আমার কাছে যেটা ইফেক্টিভ বা আমার আনন্দময় সময় বলে মনে হয়, একটা হলো আমার প্রাইমারি স্কুল, আরেকটা হলো আমার নটরডেম কলেজ। মাঝখানে হাই স্কুল এবং ইউনিভার্সিটি লাইফটাকে আমার খুব বেশি ওইভাবে মনে পড়ে না আসলে। আমি সেভাবে ফিল করতে পারি না। কিন্তু আমার প্রাইমারি স্কুল আর কলেজের লাইফটাকে আমার বেশি মনে পড়ে। স্বাভাবিক স্যার, আমাদের শিক্ষা জীবন তো শুরু হয় প্রাইমারি স্কুলগুলোতেই। আমাদের একদম বীজ হ্যাঁ, বপনের ব্যাপারটা ওখান থেকে শুরু হয়। আর নটরডেম কলেজের ব্যাপারেই তো আলাদা, হ্যাঁ, সেটা হ্যাঁ, প্রত্যেক নটরডেমিয়ান মাত্রই হ্যাঁ, জানেন। হ্যাঁ। আর মানুষ মাত্রই জানে এটা। স্যার, আমাদের সাথে যুক্ত হয়েছেন রিটা ম্যাডাম। রিটা ম্যাডাম বলেছেন যে গুড টু সি আচ্ছা। ইউ রেজা, আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সাথে আরো থ্যাংক অনেকেই ইউ যুক্ত ম্যাডাম। হয়েছেন। অনেকেই যুক্ত আচ্ছা, হয়েছেন আচ্ছা। আমাদের সাথে। স্যার, আপনাকে পরের প্রস্তুতি করতে চাইবো, যেটি সেটি হচ্ছে স্যার আপনার যে এই ৩টি ভাগে বিভক্ত শিক্ষা জীবন, স্কুল জীবন, তারপর কলেজে এসে নটরডেম কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি। তো এই ৩টি লাইফে আপনি ঠিক যদি বলতে চাই আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন? বা কোন সেগমেন্টে গিয়ে, কোন অংশে গিয়ে আপনি প্রিয় শিক্ষক আ পেয়েছেন, যাকে আপনি হ্যাঁ, অনেকদিন হ্যাঁ, মনে হ্যাঁ। রাখবেন বা এটা আজীবন মনে করতে পারেন? অবশ্যই। এটা আমি সারা জীবন মনে রাখবো এবং আ আমি আমি মনে করি যে একজন আ যখন শিশু জন্ম নেয়, তখন তো অবশ্যই বাবা-মা তাকে গড়ে তোলার কাজটা করে থাকেন। সেই অর্থে তো বাবা-মাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কিন্তু বাবা-মার পরেই যেটা সবচেয়ে বেশি যেটা আ যাকে সেই মানে ক্রেডিটটা দিতে হবে, সেটা হলো আমাদের শিক্ষকদের প্রতি আমি মনে করি। আর আমি আমার জীবনে আমি সৌভাগ্যবান যে আমি সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে আমি আমি এরকম কিছু মহান শিক্ষককে পেয়েছিলাম, যাদের অবদানের জন্য আজকে আমার এই তুমি আমাকে ডেকেছো বা অনেকে আমার কথা শুনতে চায় আমি জানি না। কিন্তু আমি যদি কিছু ভালো কিছু থাকে তাহলে আমি মনে করব যে সেই সমস্ত মহান শিক্ষা গুরুদের অবদান আমার প্রতি আছে বলেই আজকে আমি এই অবস্থানে এসেছি। তো সেই হিসাবে আসলে সবচেয়ে প্রিয় শিক্ষক হুট করে কাউকে বলাটা আমার পক্ষে কঠিন। আ
তো আমি মনে করব যে এটা শুধু এককভাবে কেউ আমার মনে নেই, এটা অনেকেই আছেন। যেমন প্রাইমারি স্কুলে আমার কয়েকজন শিক্ষক আছেন যাদের কথা আমি কখনোই ভুলবো না। তারপর হাই স্কুলে আমার কয়েকজন শিক্ষক আছেন, তাদের দান আমি অস্বীকার করতে পারবো না। কলেজ লাইফেও আমার অনেক শিক্ষক আছেন যারা না থাকলে আমার কলেজ লাইফটাকে কমপ্লিট করা আমার পক্ষে কঠিন হয়ে যেত। কারণ আমার অনেক কমপ্লেক্স অবস্থা ছিল, অনেক লিমিটেশন ছিল। সেই সমস্ত মহান শিক্ষকরা না থাকলে আমি আমার শিক্ষা জীবনটাকে সুন্দর করে শেষ করতে পারতাম না। আবার একইভাবে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখনও আমার সেই ক্রাইসিস গুলোকে আমাকে পার্সোনালি সাপোর্ট দিয়েছেন কিছু মহান শিক্ষক যারা অসাধারণ পড়াতেন ক্লাসে, যাদের পড়াগুলো আমি বুঝতে পারতাম। এবং সেই পড়াগুলো দিয়ে আমি আমার শিক্ষার্থীদেরকে আমি পড়িয়ে থাকি, এবং সেই জ্ঞানগুলো, সেই লব্ধ জ্ঞানগুলোকে আমি কিন্তু এখন আমার শিক্ষকতার জীবনে কাজে লাগাচ্ছি। অর্থাৎ প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজ লাইফে এবং ইউনিভার্সিটি লাইফে আমার অনেক প্রিয় শিক্ষক আছেন। আমি এককভাবে কাউকে বলবো না, এবং এটা বলা সম্ভবও না। এটা অনেকেই থাকেন। তারপরেও আহ আসলে এটা ওভাবে বলা সম্ভব না। শুধু আমি তোমাদেরকে কলেজ লাইফের কয়েকজন শিক্ষকের কথা বলি, যারা আমার ক্লাস নিয়েছেন। তাদের মধ্যে আমাদের ফিজিক্সে ক্লাস নিতেন বদরুল আলম স্যার, কেমিস্ট্রি ক্লাস নিতেন মনোরঞ্জন সাহা স্যার, তারপর ম্যাথ নিতেন বিদ্যুৎ স্যার। এনারা এনারা অনেক ভালো পড়াতেন, এবং তাদের এই ক্লাসগুলোর জন্য আমি অনেক উপকৃত হয়েছি। তারা অবশ্যই আমার প্রিয় শিক্ষক। আমি হয়তো এই মুহূর্তে আরো কয়েকজনের নাম হয়তো আমি বললাম না, কিন্তু আরো এরা ছাড়াও আমার অনেক প্রিয় শিক্ষক তখন ছিলেন। বায়োলজির আজমল স্যার, ভুইয়া স্যার, স্যার এরা সবাই আমার প্রিয় শিক্ষক ছিলেন। মানে আমি এমন একটা জায়গা থেকে এসেছিলাম যে স্যারদের পড়াগুলোকে আমার কাছে অন্যরকম মনে হতো, যে এত সুন্দর করেও মানুষ পড়াতে পারে, এটা আমার কাছে একটা বড় একটা বিস্ময় ছিল সেই সময়। তো আসলে আমার কাছে প্রিয় শিক্ষক অনেকেই আমার কাছে সবাই প্রিয় শিক্ষক। প্রায় বলতে গেলে সবাই, কলেজের সবাই আমার প্রিয় শিক্ষক ছিলেন। তবে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে আমার কিছু প্রিয় শিক্ষক আছেন যাদের নামগুলো আমি হয়তো বললে তুমি চিনবে না, কিন্তু আমার অনেক প্রিয় শিক্ষক ছিলেন তারা। কিন্তু এককভাবে আমি কাউকে বলবো না, কিন্তু অনেকেই ছিলেন আমার। জি স্যার, এই ব্যাপারটি আসলে অনেক সময় আমাদেরও বেশ দ্বন্দ্বে পড়ে হ্যাঁ, যাই যে আমরা ঠিক কি উত্তর দিব, এক্স্যাক্টলি। কাকে ছেড়ে কাকে বলবো। হ্যাঁ, অনেকের কাছে তো আমরা হুম, ঋণী। তো এই ব্যাপারটা স্যার ঠিক রয়েই যায়। আমারও ঠিক কলেজ তাই। লাইফ শেষ হচ্ছে, আমিও বুঝতে পারি যে অনেক শিক্ষকের কাছে আমি ঋণী হয়ে গেছি। এটা আসলে কথা বলে শোধ করা যাবে না স্যার। এটা হচ্ছে শোধ করা একটা যাবে না। অবস্থা। ঠিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের সামনে একটি সেগমেন্ট আছে, স্যারকে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। সেখানে কোনো মন্তব্য থাকলে তখনই আপনারা স্যারকে বলতে পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো স্যারের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। স্যার, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা অনেক নটরডেমিয়ানরা যারা বর্তমান স্টুডেন্ট আছে বা রিসেন্ট যারা ছিলাম, আপনার ক্লাস যারা পেয়েছি, তারা অনেকেই জানি যে আপনার লাইফটার, কলেজ লাইফটা বা তার আগের সময়টুকু ভার্সিটি লাইফেও বেশ স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছে। তো এই স্ট্রাগলের মধ্যে থেকেও স্যার জীবনে কিছু কিছু সময় থাকে না যে আপনার মনে পড়লে এখনো হাসি পায়, আপনার মনে হয় যে এই ব্যাপারটা তো খুব মজার ঘটেছিল আমার সাথে। স্যার, এমন কোনো ঘটনা কি আপনার মনে পড়ে সেই স্টুডেন্ট লাইফের, যেটা মনে করে আপনি এখন একটু মুচকি হেসে ওঠেন, এমন কিছু? স্যারকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? নোমান, একটু কেটে কেটে যাচ্ছে কথাগুলো। স্যার, এখন কি হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন? নোমান। স্যার, আমি হ্যাঁ, বলতে এখন শুনতে চাচ্ছিলাম পাচ্ছি, যে, তুমি আবার একটু রিপিট করো। আচ্ছা স্যার, অবশ্যই অবশ্যই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার, আমাদের নটরডেমিয়ান যারা আছি বা আমরা আপনাকে যারা চিনি বা রিসেন্ট যারা আপনার ছাত্র ছিলাম, তারা অনেকেই জানি যে আপনার স্টুডেন্ট লাইফটা বেশ স্ট্রাগলের মধ্যেই ছিল। তো সেই স্ট্রাগলের মধ্যে থেকেও মাঝে মাঝে তো জীবনের অনেক রূপ দেখি আমরা, খুব মজার কোনো স্মৃতি থাকে আমাদের, যেটা মনে করলে আপনি এখন একটু হেসে ওঠেন, একটু মুচকি হেসে ওঠে, ভাবেন যে এটা কি ঘটেছিল আমার সাথে। স্যার, এমন কোনো ঘটনা কি আপনার মনে পড়ে স্টুডেন্ট লাইফের? উম, আসলে স্টুডেন্ট লাইফে আমাকে এতটাই বেশি স্ট্রাগল করতে হয়েছে যে মজার ঘটনা নিশ্চয়ই তার মধ্যে থাকবে। আমি একটা বলি, আমি এই মুহূর্তে হঠাৎ করে যেটা মনে পড়লো। আমি সেই সময়ে, আমি কলেজে যখন পড়তাম, আমি দুটো টিউশনি করতাম। টিউশনি করতাম একটা বাসায়, ওরা তিন ভাই বোন পড়তো। খুব দুষ্ট ছিল, খুব দুষ্ট। মানে
ওই টিউশনটাকে টিকিয়ে রাখা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, যে আমাকে এটা তো টিকিয়ে রাখতেই হবে। এটা যদি আমার চলে যায় তাহলে আমার এক্সপেন্স গুলো বহন করা আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাহলে কিভাবে আমি এটা টিকিয়ে রাখতে পারি। তো সেই ৩ ভাই-বোনের মধ্যে ছোট ছিল ভাইটা, সে বেশি বেশি দুষ্ট। সে কথা শুনতে চাইতো না। আ মানে কোনোভাবেই তাকে পড়ানো যেত না। নানা রকম কাজ করত, দুষ্টুমি করত, পড়ানো যেত না। তো আমি শেষে বাধ্য হয়ে ওকে বললাম, "তোমাকে আমি পানিশমেন্ট দেব যদি ভালো করে না পড়ো।" তো আমি প্রতিদিন, আমি তখন শঙ্করে থাকতাম ধানমন্ডিতে, আর ওরা থাকতো হলো মোহাম্মদপুরে। তো আমি শঙ্কর থেকে, মানে বাসা থেকে একটা লাঠি হাতে নিয়ে যেতাম। যে ওকে আমি ভয় দেখাবো এবং যদি কথা না শুনে তাহলে একটু মারবো। তো আমি লাঠিটা নিয়ে যেতাম, আবার আবার ফিরে নিয়ে আসতাম। তো একদিন আমাকে সেই ছোট্ট বাবু, ও একদম ছোট মানুষ, বলল যে, "স্যার আপনি কষ্ট করে কেন নিয়ে যাবেন? আপনি আমার কাছে দিয়ে যান। আমি আপনার এটা রেখে দেবো এবং কালকে আবার আপনাকে দেব।" তো আমি খুবই ওকে বিশ্বাস করলাম। আসলে যে ঠিক আছে, ও তো আর এটা তো ঠিকই বলেছে। হাত নিয়ে যাওয়া আসা মানুষ দেখে তো হাসাহাসি করে, এবং আমার মেসে যারা ছিল তারাও এটা নিয়ে হাসাহাসি করত। তা আমি ওকে বিশ্বাস করে দিয়ে আসলাম। তার পরদিন যখন গিয়ে আমি ওকে বললাম যে, "আমার লাঠিটা দাও।" তখন ও আমাকে বলল, "কিসের লাঠি? কোথায় লাঠি? আপনি তো আমাকে কিছু দেন নাই।" আমি তখন ওই বাচ্চাটার এই আচরণ দেখে আমার খুব মজা লেগেছিল, যে ছোট্ট মানুষ একেবারে। অর্থাৎ ওকে আমি মারবো এই ভয়ে সে লাঠিটা আমার কাছ থেকে কৌশলে নিয়ে নিল, এবং আমাকে পরের দিন একদম এটা ডিনাই করলো যে ও এটা নেয়নি। তো আমার এটা হঠাৎ করে একটু মনে পড়লো। এরকম টিউশনি করতে গিয়ে বা স্টুডেন্ট লাইফ পড়াতে গিয়ে আরো অনেক মজার, মজার ঘটনা ঘটেছে। যেমন আমি একটা কথা এখনো ভুলি নাই। এটাও আমার একটা টিউশনি করতে গিয়ে, এবং কলেজ লেভেলেই, কলেজ লাইফেই। সেটা হলো, তখন আমার খুব মানে খুব মেজাজটা খারাপ থাকতো। কারণ কলেজে ক্লাস শেষ করে ৪ ঘন্টা বসে থেকে সে বিকালবেলা টিউশনি করতে যেতাম। গিয়ে দেখতাম সেখানে ওরা ৩ ভাই-বোন পড়তো। ওরা হোমওয়ার্ক করতো না। তো আমি প্রায় ওদেরকে মার দিতাম। বেশ মার দিতাম। আমার এখনো মনে হলে খুব লজ্জা লাগে এটা। তো একদিন ওই ওদের ৩ ভাই-বোনের মধ্যে এক ভাইকে আমি মারতে, মারতে এখানে একটা ঘুষি মারছি, এইখানে। তো একটু পরে দেখি ফুলে উঠেছে। আমি তো খুবই ভয়ে আতঙ্কে অস্থির হয়ে গেলাম, যে আমি তো এত জোরে মারিনি যে এখানে ফুলে উঠবে। তো ওরা ওইটা নিয়ে খুব মজা করতেছে, "স্যার আমার এখানে তো এত বড় ফুলে গেল।" এটা নিয়ে ওরা খুব আমাকে ভয় দেখাচ্ছে। শেষে ছোট ভাইটা বলল, "স্যার আপনি ভয় পাবেন না। ওরা কিন্তু মিথ্যে কথা বলছে। ওর এখানে আগে থেকে একটা ফোলা ছিল।" অর্থাৎ ওর এখানে একটা কি একটা প্রবলেমের জন্য আগে থেকেই একটা টিউমারের মতো ছিল। কিন্তু আমি হঠাৎ করে সেখানে আমি মারটা দিয়েছি, আর আমি ভেবেছি যে সেখানে বোধহয় আমার মার খেয়ে সেটা ফুলে গেছে। আমি এটা নিয়ে খুব ভয় পেয়েছিলাম। যখন জানলাম যে এটা আসলে ওর আগে থেকে একটা প্রবলেম ছিল, তখন আমার খুব মানে একটা স্বস্তি পেয়েছিলাম যে না, আমার মারের জন্য এটা হয়নি। আসলে এটা ওর প্রবলেমটা ছিল। তো এরকম হাজারো স্মৃতি আছে। হয়তো এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না। এই দুটোই আমার মনে পড়ল। স্যার খুব মজা ছিল। শুনে আমিও খুব হাসলাম। না খুব আসলে হ্যাঁ, ছোট মানুষের অনেক, অনেক কিছুই থাকে ছোট যেগুলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার তাহলে আমরা পরের যে সাব সেগমেন্ট যেটাকে বলা যায় শিক্ষক জীবন, আপনার শিক্ষক জীবন নিয়ে কথায় আসছি। স্যার শিক্ষকতায় আসবার আপনার যে প্রেরণাটা, আমরা জানি আমাদের অনেকেই জানে হয়তো যে আপনি কলেজে যখন ছিলেন তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনার এইম ইন লাইফ কি, আপনি খুব রেডিয়েন্ট ফেসে বলতেন যে আমি নটরডেম কলেজের টিচার হব। তো এই ব্যাপারটা, এই প্রেরণাটুকু আপনি এই কলেজেই কেন টিচার হতে চাচ্ছেন, বা আপনার এইম ইন লাইফ কেন টিচিংই হবে, সেটা আপনি কি করে ঠিক করলেন, বা আপনাকে কে প্রেরণা দিল এরকম? আসলে আ আমার দুটো ইচ্ছে ছিল। মানে শিক্ষক হব, এটা আমার ইচ্ছে ছিল। কিন্তু আমার প্রথম ইচ্ছেটা ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ ডিপার্টমেন্টের টিচার হব। কিন্তু আমার ইউনিভার্সিটি লাইফে লেখাপড়াটা আমার অত স্মুথ হয়নি। আমাকে আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য আমাকে অনেক বেশি কাজ করতে হয়েছে, এবং আমি লেখাপড়া বাদ দিয়ে, পরীক্ষা বাদ দিয়েও আমি অনেক সময় টিউশনির পেছনে ঘুরতাম, ছুটতাম। তো ফলে আমার রেজাল্টটা সেরকম ভালো হয়নি, যে যেরকম রেজাল্ট দিয়ে একজন ইউনিভার্সিটি টিচার হতে পারবে, আমার রেজাল্টটা সেরকম হয়নি। তো আমার কিন্তু দুটো ইচ্ছে ছিল, যে হয় আমি ইউনিভার্সিটি টিচার হব, না হলে আমি নটরডেম কলেজে টিচার হব। কিন্তু এটা আমি অবশ্যই আল্লাহকে আমি ধন্যবাদ জানাবো, যে আমাকে একটা ইচ্ছে পূর্ণ না করলেও তিনি আমার আরেকটা ইচ্ছে পূর্ণ করে দিয়েছেন। আর নটরডেম কলেজের পেছনে টিচার হওয়ার পেছনে আমার প্রধান উদ্দেশ্য ছিল যে আমি যদি পড়াতে চাই,
যদি আমি ভালো করে পড়াতে চাই, তাহলে এর চেয়ে ভালো আহ এনভায়রনমেন্ট আমি কোথাও পাবো না। যদি আমি পড়াতে চাই, কারণ তুমি জানো বা সবাই জানে যে আমাদের কলেজে আমরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পাই, তাদেরকে পড়ানো একটা আনন্দময় ব্যাপার। তাদেরকে একটা জিনিস বোঝানো যায়, তাদেরকে ডিটেল পড়ানো যায়, তারা এটা নিতে জানে। এবং যারা অথরিটি আছেন তারাও কখনো টিচারদের উপর কোনো রকম প্রভাব বিস্তার করেন না যে তুমি এটা পড়াতে পারবে না, ওটা পড়াতে পারবে না, এটা কম করে পড়াতে হবে, এটা বেশি করে পড়াতে হবে। না, এটা তুমি তোমার মতো পড়াও, যেভাবে স্টুডেন্ট উপকৃত হবে। তারা এটা যে সুযোগটা দেন, এটা আমি জানতাম। বা এখানে কেউ চাইলে যে অনেক ভালো করে পড়াতে পারবেন, সেটা আমি জানতাম। তো তাই আমি আর অন্য কোথাও চেষ্টা না করে, যখন আমি দেখলাম যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার টিচার হওয়া হলো না, তখন আমি আমার টার্গেটটাকে একটাকেই কেন্দ্রীভূত করলাম যে না, এনি হাও আমাকে নটরডেম কলেজে টিচার হতে হবে এবং আমাকে স্টুডেন্টদের কাছে ভালো কিছু দিতে হবে। এবং আমি যখন এখানে এই মানে জব পাওয়ার জন্য প্রথম দিন আসলাম, তখন আমি ফাদারকে এই কথাটি বলেছিলাম যে ফাদার, আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি যদি পড়াতে পারি তাহলে আপনি আমাকে নেবেন। তো ফাদার সে কথাই বলেছিলেন যে হ্যাঁ, আমরা তো স্টুডেন্টদেরকে ভালো পড়াতে চাই, আমরা তো ভালো পড়ানোর জন্য তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তুমি যদি ভালো পড়াতে পারো, ভালো, তাহলে তো আমরা তোমাকে নেব। তো আসলে এভাবেই আমার এই কলেজের শিক্ষকতা আসবার পেছনে কারণগুলো যে হ্যাঁ, যদি আমাকে পড়াতে হয়, আমি আমি শিক্ষকতা ছাড়া কিছু পারবো না। এবং সেটার জন্য আমার সবচেয়ে ভালো পরিবেশ হলো নটরডেম কলেজ। আমাকে এখানে কোনো না কোনো ভাবে আমাকে এখানে ঢুকতে হবে এবং সেখানে আমাকে আমার যোগ্যতার প্রমাণ দিতে হবে। আমি এভাবে এখানে এসেছিলাম। তার মানে কি স্যার আমরা বলতে আর পারি আরেকটা যে কথা হলো আপনাকে নোমান, আরেকটা। নটরডেম কলেজে পাবার। হ্যাঁ, জি স্যার, অবশ্যই। হ্যাঁ, নোমান, আমি আরেকটা কথা বলি এখানে যে এই জি স্যার, কলেজ অবশ্যই, থেকে অবশ্যই। আমি এখান থেকে যা পেয়েছিলাম, এটা আমাকে সবসময়, আমি এই কলেজের প্রতি কৃতজ্ঞ ছিলাম যে কলেজ আমাকে যা দিয়েছে আমাকেও কিছু না কিছু তাকে দিতে হবে। আমিও তাকে কিছু দিতে চাই। আমি আমার ভালো পড়া দিয়ে, আমি সার্ভিসের মধ্য দিয়ে আমি কলেজের প্রতি সেই ঋণ শোধ করবার সামান্য চেষ্টা করতে চাই। এটা আমার মধ্যে এই একটা অনুভূতি ছিল, সবসময় কাজ করত। জি স্যার, তাহলে আমরা বলতেই পারি যে নটরডেম কলেজে আসবার পেছনে নটরডেম কলেজই আপনার সবচেয়ে বড় প্রেরণা। অবশ্যই কলেজে আসবার পেছনে কলেজটাই আমার প্রেরণা, এটা তুমি বলতে পারো। জি স্যার, তাহলে এটি সত্যিই আমাদের জন্য একটি গর্বের বিষয় নটরডেমিয়ান হিসেবে, এবং নটরডেম কলেজের সাথে যুক্ত থাকার যারাই আছেন তারা জানে নটরডেম কলেজের পরিবেশটা কি বা নটরডেম কলেজ আসলে কি জিনিস। স্যার, আমরা জানতে চাই আপনার শুরুর দিনের একদম। আমরা জানি যে আমাদের কলেজে প্রথম দিন ট্রায়াল একটি ক্লাস নেওয়ার জন্য বলা হয়, ফাদাররা সেটি করেন। তো আপনার প্রথম দিনের ক্লাসের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই স্যার। আমার প্রথম দিকে ক্লাসটা ছিল গ্রুপ 6 এর সাথে। আমি ওই গ্রুপের স্টুডেন্ট ছিলাম। এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া। তো আমার শ্রদ্ধেয় জওহরলাল স্যার আমাকে ক্লাসে সাথে করে নিয়ে গেলেন। সেই ক্লাসটা বোধহয় স্যারের ছিল। ওটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস, সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। তো আমাকে ফাদারও বললেন যে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের তো একটু লেজ বের হয়ে যায়, মানে ওরা তো একটু বাদর হয়ে যায়। আহ, আহ, তুমি একটু ভালো করে দেখো, পড়ানোর চেষ্টা করো। জওয়াহরলাল স্যারও বললেন যে এটা সেকেন্ড ইয়ারের ক্লাস, তুমি একটু সাবধানে থাকবে। আমি বললাম স্যার, আমি এই কলেজ স্টুডেন্ট, আমি চেষ্টা করব। এখন বাকিটা তো আমি জানি না, আমি চেষ্টা করে দেখবো। তো তারপর আমি গ্রুপ 6 এ গেলাম, স্যার সাথে নিয়ে গেলেন। স্যার গিয়ে আমাকে পরিচয় করিয়ে দিলেন যে রেজাউল করিম এই কলেজ স্টুডেন্ট ছিল, এখন সে টিচার হবার জন্য এসেছে, তোমরা তাকে সাহায্য করবে। তো স্যার সুন্দর করে ইন্ট্রোডিউস করে দিয়ে স্যার চলে গেলেন। যাবার পরে আমি আমার স্টুডেন্টকে বললাম যে আমি এই কলেজের স্টুডেন্ট, তোমরাও এই কলেজের স্টুডেন্ট। আমি সেই হিসেবে তোমাদের কাছে আমার একটা দাবি আছে। দাবিটা হলো যে আমাকে প্রথমে পড়ানোর সুযোগটা দিতে হবে। যদি আমি পড়াতে পারি, তাহলে তুমি আমার কথা শুনবে। আর যদি পড়াতে না পারি, তোমাকে বোঝাতে না পারি, তুমি যেমন করে পারো তেমন করে তুমি আমাকে বিব্রত করার চেষ্টা করবে। যা খুশি তুমি করতে পারবে। সেটা তুমি নানা রকম পশু পাখির ডাক দিতে পারবে, অথবা সবাই মিলে একসাথে পা দিয়ে তুমি শব্দ তৈরি করতে পারবে। যা যা করতে পারবে, করতে চাও, সবই করতে পারবে, কিন্তু আমাকে প্রথমে একটা সুযোগ দিতে হবে। এটা আমার দাবি। আমি একজন নটরডেমিয়ান হিসাবে এই দাবিটা আমি তোমার কাছে করতে পারি। তো আমার স্টুডেন্টরা আমাকে সুযোগটা দিল। আমি ওরা আমাকে একটা প্র্যাকটিক্যাল টপিক দিল, সেটা হলো যে ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে ওই কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের পরিমাণ বের করবার একটা প্র্যাকটিক্যাল ওরা আমাকে দিল। তো আমি সেটা প্রথম থেকে ওদেরকে বোঝালাম।
বোঝানো যখন শেষ করলাম, আমি বললাম যে, "এবার তোমরা আমাকে কোয়েশ্চেন করো।" বলল, "স্যার আমাদের কোনো কোয়েশ্চেন নেই।" তাহলে আমি বললাম যে, "তাহলে তুমি আমাকে বলো যে আমি কি এটা বোঝাতে পারলাম কি পারলাম না। যদি তুমি বলো পারলাম, তাহলে আমার কথা মেনে নেবে। আর যদি না পারি, তাহলে তুমি আমাকে যা খুশি তুমি আমাকে সেভাবে বিব্রত করতে পারবে।" তো ওরা বলল, "না স্যার, আমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছি। স্যার আমরা এটা খুব পজিটিভলি নিচ্ছি।" তো এইভাবে আমার শুরু হলো গ্রুপ 6 এর একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্য দিয়ে আমার নটরডেম শিক্ষকতা জীবন। এবং আমার একটা সৌভাগ্য যে আমার ১ম ক্লাসে আমার সেই স্টুডেন্টরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছিল। আমার শুরুটা হয়েছিল সুন্দরভাবে। তো এটা আমি অলমাইটির কাছে কৃতজ্ঞ। আমি আমার স্টুডেন্টদের কাছে কৃতজ্ঞ, কলেজ কর্তৃপক্ষ, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা, জওহরলাল স্যার, বিদ্যুৎ স্যার আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। আ আমি তাদের কাছে সবার কাছে আমি কৃতজ্ঞ। এটা হলো আমাদের ১ম ক্লাসের স্মৃতি। খুবই সুন্দর স্যার। হ্যাঁ, নোমান। আমরা খুবই সুন্দর একটা অনুভূতির খবর জানলাম, একটা স্মৃতি জানলাম। ভালো লাগলো শুনে। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন আপনার উদ্দেশ্যে, সেটা হচ্ছে, স্যার আপনার শিক্ষকতা জীবনের যে দর্শন, আপনি একজন শিক্ষক হিসেবে কোন দর্শনের বা কোন মতাদর্শী হয়ে আপনি আপনার শিক্ষকতা জীবন পরিচালনা করছেন? বাবু, তুমি এটা একটা কঠিন প্রশ্ন করেছো। আমি আসলে এত ভারী প্রশ্নের উত্তর কিভাবে দেব আমি জানি না। আমার দর্শনটা খুবই সিম্পল। লাইফ ইজ গুড, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ সিম্পল। তোমরা হয়তো জানো যে আমি ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি এই ৩ টা শব্দের মধ্য দিয়ে অনুপ্রাণিত করবার চেষ্টা করি। আমি কোনো জটিল কিছু বুঝি না, আমি কোনো আঁকাবাঁকা পথ বুঝি না। আমি শুধু বুঝি যে কিভাবে আমার স্টুডেন্টের ভালো হবে। এনি হাউ, এনি কস্ট আমি আমার স্টুডেন্টের ভালো করব। আমার কাছ থেকে যেন আমার কোন স্টুডেন্ট কোনদিন কোন ক্ষতি না পায়। আমার কাছ থেকে যেন একটু হলেও যেন সে উপকৃত হয়। আমার স্টুডেন্টের জন্য কখনো অসহায়ভাবে কান্না করতে না হয়, কুইজ দিতে গিয়ে যেন তার কাছে মনে না হয় যে ক্লাসে এটা পড়ানো হয়নি বা এই অঙ্কটা শেখানো হয়নি বা এই আইডিয়াটা তার পাওয়া হয়নি। আমার লাইফটা আমি ফিলোসফিটা আমার সিম্পল, যে আমার কাছ থেকে যেন আমার স্টুডেন্ট সর্বোচ্চ কিছু পায় এবং আমি যেন কখনো তাকে না ঠকাই, আমি যেন কখনো তার সাথে কোন রকম কৌশল না করি। আমি যেন কখনোই তাকে ঠকানোর চেষ্টা না করি। বাস আমার 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 ফিলোসফি এটুকুই। আমি যেকোনো মূল্যে আমি আমার স্টুডেন্টের ভালো করবার চেষ্টা করব। আমি তার স্বার্থ দেখব। এটাই আমার ফিলোসফি। একজন হ্যাঁ, নোমান। আদর্শ শিক্ষকের স্যার এমনই হওয়া উচিত, সত্যি। এটি শিক্ষার্থীর কল্যাণ কোথায় কল্যাণ নিহিত, সেটি অবশ্যই শিক্ষকের দেখা উচিত। স্যার, আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে, আমরা জানি বর্তমানে যে নটরডেম কলেজে পড়ছে বা রিসেন্ট যারা পাশ করে বেরিয়ে গেছে, তাদের প্রত্যেকের কাছেই আপনি হচ্ছেন একজন স্বর্গ দেবদূত টাইপের মানুষ। তো এই প্রিয় ভাজন হবার পেছনের রহস্যটা কি স্যার? নোমান, আসলে আমি তোমাকে একটু আগে এই প্রশ্ন উত্তর দিয়েছি। আমি কখনো কারো প্রিয় পাত্র হবার জন্য কিছু করিনি। আমি তোমাকে আগেও কয়েকটা প্রশ্ন উত্তরের মধ্যে বলে দিয়েছি যে এই কলেজের প্রতি আমার অনেক ঋণ আছে। আমি প্রথমত ঋণ শোধ করবার চেষ্টা করি। কখনো কিছু ঋণ আছে কখনো শোধ করা যায় না। বাবা-মার ঋণ, শিক্ষকদের ঋণ, শিক্ষা প্রতিষ্ঠানের ঋণ, দেশের ঋণ, এগুলো শোধ করা যায় না। তবে শোধ করার চেষ্টা করতে হয়। আমি সেই চেষ্টাটা করছি। আর এই চেষ্টা করার মধ্য দিয়ে আমার স্টুডেন্টদের স্বার্থ দেখার মধ্য দিয়ে কখন যে তাদের প্রিয় পাত্র হয়ে গিয়েছি এটা আসলে আমি জানি না। কিন্তু আমি হবার জন্য কোনো কিছু করিনি। আমি তাদের স্বার্থটা দেখার চেষ্টা করেছি। আমি তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছি। আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল কলেজ থেকে আমি সেটা পালন করার চেষ্টা করেছি মাত্র। আর বাকিটা হলো তোমাদের গুণ। তোমরা তোমাদের গুণে আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো। এটা আমার 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 স্টুডেন্টদের গুণ। এটা আমার কোনো গুণ বলে আমি মনে করি না। আমার অনেক সময় নিজের জন্য লজ্জা লাগে যে আমি এমন কোনো ভালো পড়া পড়াই না যার জন্য স্টুডেন্ট আমাকে এতটা ভালোবাসে। এটা আমি আমি তোমাকে আন্তরিকভাবে বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, যে আমি এমন কিছু করি না। এটা আমি মনে করি আমার স্টুডেন্টদের গুণ। আর আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাকে দয়া করেছেন যে আমার স্টুডেন্ট আমাকে পছন্দ করেন। এটা আমার একটা সৌভাগ্য। এটা আমি এটাই মনে করব। আমি এমন কোনো কিছু আমার স্টুডেন্টদের জন্য আমি করিনি যে যার জন্য আমার এতটা সম্মান বা এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি। এটা আমি মনে করি একমাত্র অলমাইটির দয়া এবং আমার স্টুডেন্টদের এটা গুণ। তারা তাদের গুণে আমাকে ভালোবাসে। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আমরা যে বিনয়টা শিখি সবসময় উঠতে বসতে, সেটা আমাদের অনেক বড় একটি পাওয়া স্যার। এমন বিনয় যেন আমাদের প্রত্যেকের মাঝে গড়ে ওঠে, এবং এই বিনীত হবার মাঝেই যেন আমরা আমাদের পরবর্তী জীবন সাজাতে পারি। স্যার, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। অবশ্যই। স্যার, একটি বিশেষ প্রশ্ন, সেটি হচ্ছে, নটরডেম কলেজের সাথে আপনার জড়িত থাকার সময়টা অনেক দীর্ঘ। ছাত্র জীবনে একটা দুটো বছর ছিলেন,
তারপর শিক্ষকতা জীবনে আজ অনেক দিন পার করে ফেলেছেন। নটরডেম কলেজের ম্যাথ ক্লাবের সাথে আপনি যুক্ত আছেন। ডিপার্টমেন্টে আপনি একজন শিক্ষক এবং নটরডেম কলেজের সাথে আপনার যুক্ততা এখন খুব ভালো রকম ভাবেই দেখতে পাই আমরা। তো স্যার, এই কলেজের সাথে আপনার কোনো সময় ঘটে যাওয়া খুব স্মরণীয় কোনো ঘটনা কি আছে, যেটি মজারও হতে পারে কিংবা এমনও হতে পারে যে আপনার কাছে মনে হয়েছে যে এটি একটি দুঃসহ স্মৃতি ছিল আমার জন্য, তো এমন কোনো স্মৃতি কি আছে? কলেজের লাইফের কোনো কিছু আমার জন্য দুঃসহ নয়, আমার কাছে পুরোটাই ভালো লাগার ঘটনা। এই কলেজের পুরো ঘটনাগুলো আমার জীবনে সারা জীবন একটা উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। আর ছোটখাটো দুঃখ বা চ্যালেঞ্জ বা পরীক্ষা সেটা তো সব ক্ষেত্রেই থাকে, এখানেও ছিল। তো সেটা কোনো বড় কথা নয়, কিন্তু এই কলেজটা মানে পজিটিভ ব্যাপারটাই আমার কাছে বেশি মনে থাকে। আর তোমাকে আসলে বলে শেষ করা যাবে না। তবে সবচেয়ে বেশি মনে থাকবে যেদিন কলেজ থেকে আমাকে ফোন করা হলো। অর্থাৎ আমি তো আগেই অ্যাপ্লিকেশন জমা দিয়ে রেখেছিলাম এবং আমার মনে একটা ভয় ছিল যে আমার রেজাল্ট তো অত ভালো নয়, আমার ইউনিভার্সিটি লাইফটা আমি অত সুন্দর করে শেষ করতে পারিনি। নটরডেম কলেজের মতো কলেজকে আমাকে কখনো ডাকবে? মানে আমি তো প্রথমে ফাদারের সাথে কথা বলে, ফাদার বেঞ্জামিন কস্তার সাথে কথা বলে আমি একটা ফর্ম ফিল আপ করে দিয়ে গেলাম এবং বললেন যে ঠিক আছে, তুমি যদি ভালো পড়াতে পারো তাহলে তোমাকে আমরা নেবো, আর তুমি একটা ফর্ম ফিল আপ করে দিয়ে যাও, আমরা তোমাকে সময় হলে ডাকবো। তো আমি আসলে খুব আশা নিয়ে এসেছিলাম যে ফাদার আমাকে তখনই হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবেন বা কোনো ক্লাস নেওয়ার সুযোগ করে দেবেন। কিন্তু যখন ফাদার এটা বললেন, আমি খুব মানে চিন্তায় পড়ে গেলাম যে আসলে কি বাংলাদেশে এরকম কেউ কাউকে ডাকবে কখনো? তো আমি এটা অপেক্ষা করলাম ১ম এ ১ মাস, ২ মাস। তারপর অপেক্ষা করতে, করতে একটা সময় আমি আশা ছেড়েই দিলাম যে না, কখনোই আমাকে নটরডেম কলেজ ডাকবে না। কারণ আমার রেজাল্ট অত ভালো নয়। যেখানে এত ভালো রেজাল্ট করে এত মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রেখে নিশ্চয়ই আমাকে কখনো কলেজে ডাকবে না। একটা সময় ভুলেও গেলাম যে কলেজে আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। একদিন আমি আমার ফোনে আমি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলাম বা সাইলেন্ট করা ছিল ফোন। ফোন বের করে দেখি যে অনেক মিসড কল লেখা। সে ফোনগুলো করেছে, তোমরা চিনবে, রিসেপশনে বসতো বা এখন ওইখানে বসে রবিন কুমার চন্দ্র বর্মন। ও কিন্তু আমাদের কলেজে আমাদের ইয়ারমেট, ও কমার্স পড়তো। তো আমার বন্ধু, সে দেখি যে আমাকে অনেকবার ফোন করেছে। তা আমি তাড়াতাড়ি ফোন করলাম। তো সে ফোন ধরে বলল যে তুমি কি নটরডেমে চাকরি করতে চাও না? বললাম যে হ্যাঁ চাই তো। তুমি তাহলে ফোন ধরো না কেন? তোমাকে ফাদার ফোন করে, আমি ফোন করি, তুমি ফোন ধরো না। আমি তো অবাক হয়ে গেলাম। বলেছি কেন, বলো কি হয়েছে? বলে যে ফাদার তোমাকে খুঁজছে, তুমি তাড়াতাড়ি কলেজে আসো। আসলে এটা এত একটা আনন্দের একটা স্মৃতি ছিল যে নটরডেম কলেজ আমাকে চাচ্ছে, আমাকে খুঁজছে, আমাকে ফাদার ফোন করেছেন। মানে আমি সাংঘাতিক, মানে মনে হলো যে আমি চাকরি পেয়ে গেছি। মানে এমন একটা অনুভূতি তখন ছিল, এমন একটা ভালো লাগা ছিল যে আমি তাড়াতাড়ি কলেজের ফাদার সাথে দেখা করলাম। তো ফাদার বললেন যে তুমি এরকম সুযোগ চেয়েছিলে, তো ঠিক আছে, তাহলে তুমি সামনের মাস থেকে শুরু করো। যদি ভালো পড়াতে পারো তাহলে পরে তোমাকে প্রসিডিউর গুলো কমপ্লিট করে তোমাকে নিয়ে নেব। মানে এই ঘটনা আমি সারা জীবনে কখনোই ভুলবো না। সেই ফোন করা স্মৃতি, আমি দৌড়ে দৌড়ে কলেজে চলে আসলাম। মানে সে এক অন্যরকম স্মৃতি। আমি এটাকে সবচেয়ে বেশি মনে রাখবো, আমার কলেজ শিক্ষকতার জীবনের স্টার্টিংটাকে আমি মনে রাখবো। হ্যাঁ নোমান। সত্যি স্যার, একটা স্বর্গীয় অনুভূতি এই নটরডেম হ্যাঁ কলেজের হ্যাঁ সাথে হ্যাঁ, যুক্ত হবার অবশ্যই। এই ব্যাপারটা। আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও তো মোটামুটি ভর্তি পরীক্ষার রেজাল্ট যখন বের হয় তখনও হ্যাঁ অনেকটা কাছাকাছি একটা অনুভূতি পায় যে নটরডেম ডাকছে আমাকে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, নোমান, আমি এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি তোমাকে যে জি আমি স্যার। যখন কলেজে চান্স পেলাম তখন খুশি হয়েছিলাম, কিন্তু তখন তো কলেজের ভেতরটা জানতাম না। কাজে জাস্ট চান্স পেয়েছি সেটাই খুশি হয়েছিলাম, কিন্তু পরে তো ভর্তি হয়ে দেখলাম যে নটরডেম কলেজ কি জিনিস। তো কাজে সেটা হচ্ছে আমি আসলে আমার চাকরি পাওয়ার ব্যাপারটাকে একটু বেশি মনে রেখেছি। জি স্যার, অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা স্মৃতি আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। স্যার, আমাদের পরবর্তী সেগমেন্ট করোনা কালের জীবন। করোনা কালের জীবন আচ্ছা। সেগমেন্টে আমাদের জানার থাকবে আপনার কাছে যে এই যে এতদিন মোটামুটি ৩ মাসের উপর ৪ মাস হয়ে যাচ্ছে আমরা ঘরবন্দি জীবন কাটাচ্ছি, সবকিছু বন্ধ। মানে স্কুল কলেজ তো বন্ধই, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ। আপনি একজন শিক্ষক, আপনার বাসাতেই দিন কাটছে। তো স্যার, আপনার এই দিনগুলো কিভাবে কাটছে, কি করছেন এই লকডাউনের সময়গুলোতে? আসলে লকডাউনের সময়গুলোতে আমি আমার কিছু প্রফেশনাল কাজ করছি। কলেজের জন্য কিছু ভিডিও তৈরি করতে হয়, আমি কিছু ভিডিও তৈরি করে দিয়েছি। তারপর কিছু প্রফেশনাল কাজ করতে হয়, সেটা করি। আমি আমার ফ্যামিলিকে সময় দেই। আমি আগেও একদিন বলেছিলাম যে আসলে আমি কখনো আমার ফ্যামিলিকে এতটা সময় কখনোই দিতে পারিনি।
তো যদিও এখন সময়টা খারাপ, আমাদের খুব আতঙ্কে দিন কাটছে, তারপরে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তারপরে মানুষকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। মানুষ ভালো থাকবে, এই প্রবলেম কেটে যাবে এবং আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি ভালো আছি। আমার ফ্যামিলির সাথে আমার ভালো সময় কাটছে। ঘরের কাজকর্মগুলোতে আমি তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করছি। আ আমি আমার ছেলে-মেয়েকে একটু সময় দিচ্ছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি। কিছু ধর্মের ব্যাপারগুলো মেনে চলার চেষ্টা করছি সবাইকে নিয়ে। তারপরে যে বললাম যে ঘরের কিছু কাজ যেগুলো আগে কখনোই হয়তো করা হয়নি। এখন আমি সবাইকে সাহায্য করছি। বাসায় কাজের লোক নেই। সবার সাথে আমি সেই কাজগুলো একটু শেয়ার করে করি। তো এভাবে কোথা দিয়ে দিনটা চলে যায় এটা বোঝা যায় না। আলহামদুলিল্লাহ। তো এতে করে ভালো আছি। এবং ঘরে বসে থেকে যে একটা ফিজিক্যাল ফিটনেস নষ্ট হওয়া সেটা হচ্ছে না, কারণ ওই যে বললাম যে ঘরে কিছু কাজ ভাগ করে সবাই মিলে করছি। এতে করেও একটা ফিটনেস থাকে। খাবার-দাবার গুলো পরিমিতভাবে খাচ্ছি। আ তারপর একটু পড়াশোনাও করতে পারি। বেশ কিছু কাজ জমেছিল, সেগুলো এই ছুটির মধ্যে করে শেষ করলাম। তো এভাবে আসলে একটার পর একটা দিন চলে যাচ্ছে। তারপর তোমরা এই যে ডাকো, এরকম কিছু অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে হয়। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাটছে। শুধু একটাই আমার চাওয়া যে আল্লাহ যেন এই বিপদ থেকে মানুষকে বাঁচান। বিশেষ করে যাদের আম অত সামর্থ্য নেই বা মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতো অবস্থাও যাদের নেই, আল্লাহ যেন তাদেরকেও দেখেন, তাদেরকে যেন সাহায্য করেন। তারাও যেন ভালো থাকে, সবাই আমরা ভালো থাকি, সবাই সুস্থ হয়ে যাক এবং এই বিপদ কেটে যাক, ভালো দিন আসুক, সুদিন আসুক। এটা আমি আল্লাহর কাছে সবসময় অ্যা দোয়া করি যেন সবাই ভালো থাকে। আল্লাহ এভাবে আমার আমাদের সেই দিনগুলো কেটে দিনটি, যাচ্ছে নোমান। জি স্যার, আল্লাহ আমাদের সেই দিনটি খুব শীঘ্রই এনে দিন, কারণ আমরা হ্যাঁ, প্রত্যেকেই হ্যাঁ, হ্যাঁ, খুবই হ্যাঁ, একটি বাজে সময় পার করছি। এই সময়টায় হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ। ফ্রন্ট লাইনার যারা যোদ্ধারা আছেন তারা কাজ করছেন। জি, আমরা জি, ঘরে জি। বসে আমরা এদের তাদের সাহায্য জন্য দোয়া করছি। করি। তারা ভালো থাকবেন, তারা যেন সুস্থ থাকেন। এটা আমরা দোয়া করি তাদের জন্য। জি স্যার, ইনশাআল্লাহ। স্যার, আমরা এবারে চলে এসেছি আমাদের পরবর্তী সেগমেন্ট, দর্শকের কথায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আচ্ছা। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন স্যারকে জিজ্ঞেস করতে পারেন। আপনারা স্যারের সাথে কোনো স্মৃতি শেয়ার করতে পারেন, আমরা স্যারের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো স্বীকারোক্তি থাকে স্যারকে বলবার মতো, আপনারা নির্দ্বিধায়, আপনারা মন খুলে আপনারা এখানে বলতে পারেন, আমরা স্যারের কাছে সেগুলো পৌঁছে দেব। আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্টস যুক্ত হয়েছে আমাদের সাথে, অনেক কমেন্টস করেছে, স্যারকে দেখে ভালো লাগছে। মাই বয় ডাকটা খুব মিস করি। তারপরে আহ, অনেক বেস্ট, ইটস রিয়েলি গুড টু সি রেজা স্যারস এভার স্মাইলিং ফেস। তারপরে লেখা আছে রিয়েলি গ্রেট ইনিশিয়েটিভ, মে আল্লাহ ব্লেস রেজা স্যার। থ্যাংক ইউ মাসরুর হোসাইন। অনেকে যুক্ত হয়েছেন, তাদের বিভিন্ন রকমের মন্তব্য স্যারকে নিয়ে। স্যার ক্লাস তারা খুব মিস করে। আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছেন। একজন লিখেছেন, আমার কিংবদন্তি একজন শিক্ষক। সত্যি তাই। লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাসগুলো অনেক মিস করি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ কমেন্টকারীকে। তারপর লিখেছেন, আমি ত্রিকোণমিতি স্যার কাছ থেকেই শিখেছি, এখন আমি এইচএসসি লেভেলের স্টুডেন্ট পড়াই। আমি ম্যাথ শিখেছি এনডিসি থেকে। এনডিসি থেকে উনি আপনার কাছ থেকে স্যার ম্যাথ শিখেছেন, আমাদের সিনিয়র ভাইয়া হবেন। আহ, লিখেছেন, স্যার আপনার জীবনের অনুপ্রেরণা কি? স্যার আপনার জন্য আপনার উপদেশ, আপনার কাছে আপনার উপদেশ চাই। উপদেশ চাইছেন একজন। জীবনের ব্যাপারে আপনি কিভাবে চলছেন, আপনার জীবনের যে সিম্পল ব্যাপারটা, ওইটা কি আপনি জীবনেও স্যার আপনি কাজে লাগাচ্ছেন, বা ওরকম করে কি আপনি জীবন পরিচালনা করেন? এখন জানতে চাচ্ছে অনেকে। আ হ্যাঁ, হ্যাঁ, মাই ডিয়ার স্টুডেন্ট, আ আমি আমি যে কথাটা নিজে মানি না, সেটা আমি কখনো কাউকে বলি না। আমি একটা কথা শুধু বলি যে, আমি কখনো কাউকে ঠকানোর চিন্তা করব না। আমি মনে প্রাণেও কারো খারাপ চিন্তা করব না, কারো খারাপ হোক সেটা আমি চাইবো না। আর আমি যেটা বললাম যে, আমি কখনো কাউকে ঠকানোর চিন্তা করব না। আমি সরল পথে চলবো এবং আমি honest থাকবো। আমি কখনো illegally অন্যের কোনো কিছু আমি আশা করব না। এবং যদি আমার কোনো শান্তির জন্য বা কারো সাথে সংঘাত বা বিবাদের জন্য যদি আমাকে কোনো স্বার্থ ত্যাগ করতে হয়, আমি সেটা করব। যদি সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়। আমি এই কয়েকটা কথা আমি মেনে চলি।
এবং এটা আমি প্র্যাকটিস করি। আলহামদুলিল্লাহ, আমার লাইফ ইজ বিউটিফুল। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। আমার জীবনটা সুন্দর। আমার আগে কি হয়েছে সেটা আমি জানি না। সেটাও এক ধরনের আনন্দ। আমি স্ট্রাগল করেছি, আমি যুদ্ধ করেছি। কিন্তু এখন আমার লাইফটা অনেক, অনেক সুন্দর। এবং আমি এই নীতিতেই চলি। আমি কখনো কাউকে ঠকাবো না। আমি কখনো কারো খারাপ চাইবো না। যদি পারি আমি সাহায্য করব। তবে অন্তত আমি কারো কোনো ক্ষতি করব না। আমি এই প্রিন্সিপাল গুলো মেনে চলি। মাই ডিয়ার স্টুডেন্টস, কাউকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তবে যদি তুমি আমার স্টুডেন্ট হও, আমি তোমাকে এই দুটো কথা তোমার জন্য বলতেই পারি যে মাই বয়, তুমি এই কথাগুলো মনে রেখো। কখনো তুমি কাউকে ঠকাবে না। কখনো তুমি কারো কাছ থেকে ইলিগালি কোনো কিছু আশা করবে না। এই কথাগুলো দিয়ে এগুলো প্র্যাকটিস করলেই তুমি ইনশাল্লাহ সফল হতে পারবে। এবং তোমার যে কাজ সেটা তুমি সর্বোচ্চ নিয়ম মেনে এবং সর্বোচ্চটুকু তুমি দেওয়ার চেষ্টা করবে। এবং এর মধ্য দিয়ে তোমার জীবনে সফলতা আসবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। স্যার, একটা কমেন্ট বারবার ঘুরে ঘুরে আসছে অনেকের কাছ থেকে, সেটি হচ্ছে যে হ্যাঁ নোমান। অনেকেই আপনার মুখ থেকে মাই বয় ডাকটা শুনতে চায় আরেকবার। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো এটা। আসলে এটা আমার বলতে খুব ভালো লাগে। এটা আমি এর আগেও একটা ইয়েতে বলেছিলাম, এর পেছনে এর ব্যাকগ্রাউন্ড শানে নজরুল বলেছিলাম। এটা আমি খুব মন থেকে বলি। আমি আমার স্টুডেন্টদেরকে খুব ফিল করি মাই ডিয়ার স্টুডেন্টস, মাই বয়, আমি সে কারণেই বলি। এ, এবং সে কারণেই হয়তো বা তোমাদের ভালো লাগে যে তোমরা হয়তো বুঝতে পারো যে আমি এটা খুব মন থেকে বলি। তো মাই বয়, আমি আবার দেখা হলে তো অবশ্যই বলবো সামনে সামনে। আজকে আবার সুযোগ পেলে আবার বলবো আমি এটা। স্যার, একজন জানতে চাচ্ছে যে আপনার নটরডেমের স্টুডেন্ট লাইফে কুইজ গুলো কেমন হতো, কোন সাবজেক্টে কেমন মার্কস পেতেন, এসব জিজ্ঞেস করছে। আচ্ছা, আমি কুইজে মোটামুটি সবগুলোতেই ভালো করতাম, ম্যাথমেটিক্স ছাড়া। ম্যাথমেটিক্স আমি কখনোই ভালো করতে পারতাম না। আমি প্রথম কুইজে 25 পেয়েছিলাম ম্যাথমেটিক্সে, তারপরে 30, তারপরে আস্তে আস্তে খুব বাড়তে বাড়তে আমি হাইয়েস্ট 92 পেয়েছিলাম। এর বেশি আমি কখনো 100 পাইনি। আর একটা রেগুলার ভালো করতাম হলো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে আমি মানে একটা সুন্দর মার্কস 80, 80 আপ, 89 এরকম আমি সবসময় পেতাম। আর ফিজিক্স আমি ভালো করতাম। বায়োলজিতে মোটেও ভালো করতে পারতাম না। 60-র বেশি কখনো আমি পাইনি বায়োলজিতে। বাংলা ইংলিশ 60, 65 এর মধ্যে সীমাবদ্ধ ছিল। আর অঙ্ক প্রথমে একেবারেই ভালো করতে পারিনি। এরকমই ছিল আর কি। মানে একটা অ্যাভারেজ মার্কস পেতাম, খুব বেশি ভালো করতে পারতাম না। শুধু কেমিস্ট্রিতে আমি সবসময় একটু ভালো করতাম। স্যার, তাহলে কি আমরা বলতে পারি আপনার প্রিয় বিষয় ছিল কেমিস্ট্রি? হ্যাঁ, কলেজ লাইফে আমার সবচেয়ে প্রিয় বিষয় ছিল কেমিস্ট্রি। কেমিস্ট্রি পড়াতেন আমার শ্রদ্ধেয় মনোরঞ্জন সাহা স্যার। খুব ভালো পড়াতেন ক্লাসে, খুব আস্তে ধীরে সুন্দর করে ডিটেল পড়াতেন। আমি স্যারের কথা কখনোই ভুলবো না। স্যার, একজন প্রশ্ন করেছে যে স্যার, ডিড ইউ এভার গেট ফ্রাস্ট্রেটেড ইন ইওর লাইফ ইন দিস 18 ব্যাচ? আপনার জীবনের হতাশাগ্রস্ত সময় সম্পর্কে জানতে চাচ্ছে একজন। আপনি কি কখনো এমন আমি 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 কলেজ লাইফে কখনো আসলে এটা আলাদা করাটা মুশকিল। কারণ আমি সবসময় মন খারাপ করে থাকতাম। আবার সবসময় মনের মধ্যে একটা আশার দিক দেখতে পেতাম। আমার কাছে মনে হতো যে অবশ্যই ভালো কিছু হবে। আমি ভালো কিছু নিশ্চয়ই করতে পারবো। আর আমার অলওয়েজ মন খারাপ লাগতো। আমার অলওয়েজ খারাপ লাগতো। কলেজে গিয়ে আমি যে এই যে বসে পড়তাম, শুধুমাত্র একটু বাথরুম পাওয়া ছাড়া আমি কখনো ৬টা ক্লাস শেষ না করে উঠতামই না। মানে আমার এতটাই তখন মনে কষ্ট ছিল, সবকিছু মিলিয়ে এত চারপাশে আমার প্রবলেম ছিল। কিন্তু তার মধ্যেও কোথায় যেন একটা আনন্দও ছিল। মানে আমি ঠিক ঐরকম হতাশ কখনো হইনি। এরকম একটা কন্টিনিউয়াস খারাপ লাগা সবসময় থাকতো। আবার সবসময় আমার মনের মধ্যে একটা আশার কাজ করতো যে না, এই দিন থাকবে না, নিশ্চয়ই ভালো দিন আসবে। কিন্তু এমন কখনো হতাশাগ্রস্ত হইনি যে আমি খারাপ কিছু করে ফেলবো বা লেখাপড়া বাদ দিয়ে আমি অন্য কিছু করবো, এমনটা আমি কখনো হইনি। বরং আমি জীবনের আলোকিত দিকগুলোই সবসময় দেখতে পেতাম। যে আমি অবশ্যই বিশ্বাস করতাম যে নিশ্চয়ই এই অবস্থা থাকবে না, আমি ভালো করতে পারবো। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। জি স্যার, আমরা জানি আপনি এটা আমাদেরকে বলেন যে প্রায় সমস্যাকে ফেস করতে হবে, সমস্যা থেকে পালিয়ে যাওয়া অবশ্যই। যাবে, না, সমস্যাকে ফেস করতে কখনোই না। হবে। জি স্যার। স্যার, একটি স্মৃতি পড়ছি, সেটা হচ্ছে একজন সম্ভবত ম্যাথ ক্লাবে কোনো বড় ভাইয়া আমাদের স্যারের সাথে সেরা স্মৃতি হচ্ছে ম্যাথ ক্লাবে কাটানো 1.5 বছর। এখনো ওনার কথা মনে পড়ে, মাঝে মধ্যে এখনো গল্প হয় স্যারের সাথে। স্যারের কাছে প্রশ্ন হচ্ছে কিভাবে পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মাঝে সুন্দরভাবে সমন্বয় করেন। ইনান মার্শাদ নামে একজন ভাইয়া কমেন্ট করেছেন।
আচ্ছা, এটা পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ এটা আমার মনে হয় যে এটা কারোর জন্য খুব কঠিন কিছু না। ওই যে আমি বললাম যে আমি অত বড় বড় ফিলোসফি জানি না। আমার ফিলোসফি একটাই, আমি কাউকে ঠকাবো না। আমি কাউকেই ঠকাবো না। আমি আমার স্টুডেন্টকে ঠকাবো না, আমি আমার ফ্যামিলিকে ঠকাবো না। আমি কখনো কারোর সাথে প্রতারণা করব না। আমি এমন কিছু করব না যেটা ইলিগাল, যেটা আমার আদর্শের মধ্যে পড়ে না। তাহলে এই কয়েকটা সিম্পল জিনিস মানলেই প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের মধ্যে যোগসূত্র সুন্দর করে মেনে চলা যায়। এটাতে কোথাও কোনো ক্র্যাশ হয় না, কোথাও কোনো সংঘর্ষ হয় না। কারণ ফ্যামিলিকে যখন যখন ফ্যামিলির মানুষ দেখবে যে আমি আমার প্রফেশনের বাইরে আমি কোনোভাবেই সময় নষ্ট করি না, তখন তারা আমার প্রফেশনটাকে বোঝার চেষ্টা করবে। আবার প্রফেশন যখন দেখবে যে আমি কখনোই তাদেরকে আমি ঠকাই না, আমি আমার কাজে ফাঁকি দেই না, তখন তারা আমাকে কিছু সুযোগ সুবিধা তৈরি করে দেবে যেন আমি ফ্যামিলিকে সময় দিতে পারি বা আমি আমার পার্সোনাল লাইফে আমি ভালো থাকতে পারি। এভাবে একজন মানুষের দুটো লাইফের মধ্যে একটা সুন্দর যোগসূত্র স্থাপন হয়ে যায়। অর্থাৎ আমি কখনোই আমি মনে প্রাণে চেষ্টা করব যেন আমার কাছ থেকে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমি যেন কাউকে না ঠকাই। সেটা আমার প্রফেশনাল লাইফেও, আমার ফ্যামিলি লাইফেও। আর এতে করে সুন্দর একটা সমন্বয় সবসময় কাজ করে। কারণ আমার আশেপাশে যারা থাকবে, সেটা আমার স্টুডেন্ট হতে পারে, আমার কলিগ হতে পারে, আমার ফ্যামিলি মেম্বার হতে পারে, তারা দেখবে আমার আন্তরিকতাটা, যে আমি কি কোনো কিছু যে অ্যাভয়েড করছি বা আমি যে করে দিচ্ছি না, বা সেটাকে আমি কি আহ ইচ্ছাকৃত, নাকি এটা আমার লিমিটের বাইরে, সেটা কিন্তু তারা দেখবে। একদিন দুদিন দেখে তারা আমাকে মূল্যায়ন করবে। আলহামদুলিল্লাহ, আমাকে সে মূল্যায়নটা আমার কলিগরাও করে থাকেন, কলেজে আমার করে থাকেন। আর আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে, সবাই, আমার আমার ছোট্ট মেয়েও আমাকে বোঝে যে বাবা কখনো সময় নষ্ট করে না, এবং সে কলেজের বাইরে বা কাজের বাইরে সে আমাদেরকেই সময় দেয়। আমি কখনোই কাউকে ঠকানোর চেষ্টা করি না, মাই স্টুডেন্টস। এবং এই সিম্পল রুল গুলো মেনে চললেই দুটো লাইফ না, সব কাজগুলো ঠিক মতো করা যায়। আমার একটাই টার্গেট যে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন কারোর সাথে কোনো প্রতারণা না করি। এই জিনিসটা আমাদের মেনে চলতে হবে, তাহলে আমরা সকল লাইফের মধ্যে এটা সমন্বয় করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, আমরা খুব সুন্দর একটি উত্তর পেলাম আপনার কাছ থেকে। স্যার, আমাদের পরে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে, প্রশ্ন না ঠিক, সেটি হচ্ছে আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন একজন, যে আগে খুব চড়া মেজাজের অধিকারী ছিলেন, কিন্তু আপনার ক্লাস করার পর, আপনার সাথে মেশার পর খুব বিনয়ী স্বভাবের অধিকারী হয়েছেন উনি। তার জন্য আমাদের শুভকামনা। উনি আপনাকে ধন্যবাদ থ্যাংক জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন স্যার। থ্যাংক ইউ। একজন প্রশ্ন করেছেন, গণিতকে অনুভব করা কি কঠিন কিনা। গণিতকে অনুভব করা কি কঠিন কিনা, তার প্রশ্ন এটি। আসলে নোমান, এটা আহ, প্রশ্নটা কঠিন, কিন্তু সহজভাবে নেওয়া যেতে পারে। আমি এই কথাটা ক্লাসে বলে থাকি যে ম্যাথমেটিক্স সবসময় বোঝা যায় না, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই বয়। ম্যাথকে ফিল করতে হয়। আমি এটা বলি যে ম্যাথকে ফিল করতে হয়, অনেক কিছুই ফিল করতে হয়। সবকিছু সবসময় সহজভাবে বোঝানো যায় না, কিন্তু অনুভব করা যায়। ম্যাথমেটিক্স একটু অনুভব করার মতো বিষয়। আমি সবসময় বলবো না, কিন্তু কখনো কখনো অনুভব করতে হয় এবং করা যায়, ফিল করা যায়। আমি বোঝাতে পারছি না, কিন্তু আমি অনুভব করতে পারছি। এরকম ফিলিংস কিন্তু আমাদের অনেক সময় হয়ে থাকে। এই কথাটা আমি সবসময় ক্লাসে আমার স্টুডেন্টদেরকে বলে থাকি। তো আমি জানি না সে আমার এই কথাটাই আরেকবার শুনতে চাচ্ছে কিনা, আমি জানি না। তবে আমরা চেষ্টা করলে ম্যাথমেটিক্স কে ফিল করতে পারি। যখন তুমি গণিত মনস্ক হবে, গণিত নিয়ে চিন্তা করবে, গণিত নিয়ে ভাববে, তখনই তুমি গণিত নিয়ে তুমি অনুভব করতে পারবে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামতের জন্য। একজন লিখেছে, উনি 2015 সালে গ্রুপ 7-এ ছিলেন, তো সেখানে আপনি বলেছিলেন ম্যাথে কেন নোবেল প্রাইজ নেই, সেটা উনি কারণটা জানতে চাচ্ছেন আবারও আপনার মুখ থেকে আর কি। ফিল্ডস পদক হচ্ছে গণিতের সর্বোচ্চ পুরস্কার, এটা আমরা স্যার যতটুকু জানি। উম তো আসলে এটা ক্লাসরুমে বলা এক জিনিস, এক লাইভ প্রোগ্রামে আচ্ছা আমি বলি, যেহেতু আমার স্টুডেন্টরাই শুনছে, আর এটা যে একেবারে এটাই কারণ তারও কোনো অথেন্টিক এটার সাপোর্ট নেই। তবে এটা নিয়ে একটা মুখরোচক গল্প আছে। তো আমি শুনেছি, মানে বইতে পড়েছি, যে আলফ্রেড নোবেল একজন ভদ্র মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তো তিনি তার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ সে ভদ্রমহিলার সাথে সেই সময় কোন একজন ম্যাথমেটিশিয়ানের অ্যাফেয়ার ছিল, এবং তাদের সাথে বিয়ে হবার কথা ছিল। তো আলফ্রেড নোবেল যখন এটা জানলেন, তখন তিনি খুব ক্ষেপে গেলেন যে আমি এত ফেমাস, আমার নামে এত পুরস্কার, কিন্তু উনি একজন ম্যাথমেটিশিয়ানকে পছন্দ করে। তো এই
ক্ষোভটা, রাগটা তিনি পুষে রেখেছিলেন মনের মধ্যে। এবং যখন তিনি এটা উইল করলেন নোবেল প্রাইজ নিয়ে, যে ভবিষ্যতে যুগের প্রয়োজনে, সময়ের চাহিদায় নতুন কোন সাবজেক্টকে নোবেল প্রাইজ দেওয়া যাবে, কিন্তু ম্যাথমেটিক্সকে কখনোই নয়, এরকম উনি একটা উইল করলেন। তো এটাই হলো গল্প। যদিও অনেকে বলে যে না, ম্যাথমেটিক্স তো মানুষের জীবনে সরাসরি কোনো কাজে লাগে না, সেজন্য ম্যাথমেটিক্সকে নোবেল প্রাইজ দেওয়া হয় না। আমি আসলে সত্যি মিথ্যা জানি না, তবে এই গল্পটা আমরা জানতাম আর কি, সেটাই আমি বলেছিলাম। তো আসলে এটা আবার একটু শুনতে চেয়েছে, তাই আমি বললাম। স্যার, একজন লিখেছেন যে ফেইলিওর থেকে কামব্যাক করার পন্থাটা কি, কিভাবে একজন মানুষ ব্যর্থতা থেকে সফলতার পথে আসতে পারে বা নতুন প্রচেষ্টা কি করে মাই করতে পারে। স্টুডেন্টস, এটা তো কোনো বিষয় না। আমার তো সারা জীবন অনেক ব্যর্থতা, এবং আমি এখনো তো ঘরের কাজ, বাইরের কাজ, অনেক রকম ব্যর্থতা তো আমাকে ঘিরে ধরে। কিন্তু ব্যর্থতা থেকে তো আমাদের শিখতে হয়। মাই স্টুডেন্টস, সবাই জানে, তোমাকে এটা মানতে হবে। কারণ আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বা জ্ঞানীগুণী যারা বলে গেছেন, এই কথা তো মিথ্যে হতে পারে না। ব্যর্থতা থেকেই তো তোমাকে সফলতা আনতে হবে। একবার তুমি ব্যর্থ হবে, তুমি সেই কাজটাকে আবার নতুন করে করবে। না হলে তুমি যদি দেখো যে না, সেই ট্র্যাকটাই তোমার নয়, যে তোমার ট্র্যাক অন্যরকম, তাহলে তুমি অন্যদিকে যাবে, অন্যদিকে তুমি চেষ্টা করবে। তাই বলে তুমি হাল ছাড়বে না, মাই বয়। এটা এটা তো মানুষের জীবনের এটা একটা টার্গেট হতে পারে না। একবার ব্যর্থ হলে যে আমি সব চেষ্টা বাদ দেবো, এটা কোনো লাইফ হয় না। লাইফ মানেই তো নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া, নতুন নতুন প্রবলেম সলভ করা, এবং সেই প্রবলেম গুলো সলভ করে করে আমি আস্তে আস্তে সাকসেসফুল হব, এটি তো আনন্দ। সবকিছু যদি আমাকে সাজিয়ে দেয়, সব সাকসেসফুল হবার সব আইটেম গুলো তোমার সামনে দিয়ে দিল আর বললো যে তুমি এবার সাকসেসফুল হও, তাহলে তো কোনো আনন্দ নেই। তুমি তো প্রবলেম সলভ করবে, সব প্রবলেম গুলোকে তুমি কাটাবে, তারপর তুমি সাকসেসফুল হবে, সেটাতে তুমি বেশি আনন্দ পাবে, মাই ডিয়ার স্টুডেন্ট। তুমি কেন ব্যর্থতা থেকে তুমি এটা হতাশ হবে? একবার ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করবে। যদি মনে করো যে না, আমার এই ট্র্যাকটা আমার নয়, তাহলে তুমি ট্র্যাক চেঞ্জ করবে, কিন্তু এটা নিয়ে হতাশ হবে না তুমি কখনোই। এটা এটা কিন্তু আমি তোমাকে কখনোই সাপোর্ট করবো না। আমি আশা করবো, বিশ্বাস করবো, তুমি অবশ্যই আবার চেষ্টা করবে এবং ইনশাআল্লাহ তুমি অবশ্যই সাকসেসফুল হবে। ইনশাআল্লাহ উনি সাকসেসফুল হবেন। অবশ্যই। স্যার, একজন লিখেছেন যে নটরডেমে জীবনে আপনার কোনো একটা দুষ্টুমি শেয়ার করবেন কিনা, কখনো কি দুষ্টুমি করেছিলেন কিনা সেটা জানতে চাচ্ছি। উম উম নটরডেম লাইফে আমি তো আসলে কি বলবো বাবু, যে কলেজ লাইফটা স্ট্রাগল। আমার সবচেয়ে স্ট্রাগলের ছিল। কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, আমি আসলে কখনোই দুষ্টুমি ক্লাসে করতে পারিনি। বরং আমি তোমাকে একটা অন্যরকম গল্প শোনাই। যে দুষ্টুমি তো করতামই না, তারপরেও একবার আমাদের বোটানি ম্যাডাম আমাদের হোমওয়ার্ক দিলেন। তারপরে ক্লাসে এসে উনি চেক করতে চাইলেন, সবার কাছে গিয়ে গিয়ে উনি স্কেল দিয়ে পিটানো শুরু করলেন। যে হোমওয়ার্ক আনবে না তাকে তিনি পিটাচ্ছিলেন। তো আমি ওই হোমওয়ার্কের ব্যাপারটা ভালো করে বুঝতে পারিনি, মানে স্পষ্ট ছিল না। তো আমার কাছে যখন ম্যাডাম আসলেন, আমাকে বললো তোমার হোমওয়ার্ক কোথায়। আমি খুব ভয় পেয়ে দাঁড়ালাম। ম্যাডাম আমাকে দেখে মারবেন তো দূরের কথা, আমাকে সুন্দর করে বলে আচ্ছা ঠিক আছে তুমি বসো। তো আসলে বাবু, আমি এতটাই খারাপ অবস্থায় ছিলাম, দুষ্টুমি কথাটা মাথায় আসতো না, বরং খুব ওবিডিয়েন্ট ছিলাম, খুব লজ্জা পেতাম, ভয় পেতাম, সংকোচ করতাম। আর খুব ভয়ে ভয়ে ক্লাস করতাম, কারণ আমার কাছে সেই ক্লাসগুলো একমাত্র ভরসা ছিল। সেই ক্লাসগুলো যদি আমি মনোযোগ দিয়ে না করতাম, তাহলে আমার অন্য কোনো ওয়ে ছিল না সেগুলো কাভার করার মতো। তো ফলে আমার কলেজ লাইফে আমার সেরকম কোনো উল্লেখযোগ্য দুষ্টুমির কথা একেবারেই মনে পড়ে না। আমি কলেজ লাইফে সেরকম দুষ্টুমি করিনি, তবে স্কুলে থাকতে আমি দুষ্টুমি করতাম, এটা আমার মনে আছে। বাট কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে আসলে আমাকে তখন জীবন যুদ্ধের জন্য সবসময় দৌড়াতে হতো, কাজে আমার মাথায় এগুলো আসতো না। জি স্যার, জীবনের আসলে ক্রান্তিকালে অনেক কিছুই আমাদের ফেস করতে হয়, যার কারণে সেই দুষ্টুমিটা বা একটু হাসি ঠাট্টার ব্যাপারটা আমাদের মধ্যে তেমন কাজ করে না তখন আমরা। থাকে না, ঠিক তাই। জি স্যার। স্যার, অনেকে আপনাকে শুভকামনা জানিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন। আহ, একজন লিখেছেন, স্যার ম্যাথ ক্লাব এক্সিয়াম হিসেবে কিছু অনুভূতি শেয়ার করলে খুব খুশি হতাম। সম্ভবত আপনার ম্যাথ ক্লাবের স্যার সদস্য হবেন উনি। এই না, আহ যদি কোনো আসলে বিশেষ ম্যাথ ক্লাবের অনুভূতিটা আমি বলি, যে ম্যাথ ক্লাবের দায়িত্বটা আমি এমন একটা সময় পেয়েছি যখন আমি শিক্ষকতার জীবনে অনেক বেশি বিজি হয়ে গিয়েছিলাম। ফলে আমি সেভাবে ম্যাথ ক্লাবে সময় দিতে পারিনি। আমার ম্যাথ ক্লাবে যত কিছু করা সেটা আমার স্টুডেন্টরাই করেছে। আমি শুধুমাত্র তাদের সাথে থেকেছি। আমার খুব সৌভাগ্য যে আমি খুব অ্যাক্টিভ স্টুডেন্ট পেয়েছিলাম, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পেয়েছিলাম, যারা খুব আগ্রহ করে ম্যাথ ক্লাবে ভর্তি হয়েছিল এবং তারা সবকিছু তারা নিজেরা করেছে।
আর আমি আসলে অনেক আগে চেয়েছিলাম, যখন আমি নতুন শিক্ষকতা জীবনে ঢুকেছিলাম, কিছু প্রবলেমের জন্য তখন হয়নি। তখন হলে হয়তো আমি আরো বেশি সময় দিতে পারতাম। কিন্তু 2017 এ যখন আমি আমার শিক্ষকতা জীবনে আমি বেশ একটা ব্যস্ত সময় কাটাচ্ছিলাম, সে সময় আমি দায়িত্বটা পেয়েছি। তো কাজে আমি সেই সময় খুব বেশি সময় আমি আমার ক্লাবের জন্য দিতে পারিনি। তো আমি আমার স্টুডেন্টদেরকে, আমার ফেলোদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তাদের এই মূল্যবান সময়গুলো দিয়ে তারা ক্লাবটাকে ধরে রেখেছে এবং ক্লাবের উত্তরোত্তর সাফল্য তারা নিয়ে আসছে। এটা সম্পূর্ণ তাদের অবদান। আমি তাদেরকে এই পুরো ক্রেডিটটা আমি আমার স্টুডেন্টদেরকে দিতে চাই। আর এখানে ম্যাথ ক্লাব নিয়ে কাজ করার অবশ্যই একটা ভালো লাগার দিক আছে। আমি যেহেতু ম্যাথমেটিক্স টিচার, ম্যাথ ক্লাব একটা সাবজেক্টের নামে যে ক্লাবটা, সেই ক্লাবটা আমি আহ, তোমরা আমাকে রেখেছো, সেটা অবশ্যই আমার একটা সৌভাগ্য। আমি সবকিছু সৌভাগ্য মনে করি এবং এটা আমার অবশ্যই একটা ভালো লাগার বিষয়। এটা ঠিক বলে অতটা বোঝানো যাবে না। জি স্যার, আসলে আমাদের না বলা অনুভূতিগুলো মাঝে মাঝে শ্রেষ্ঠ অনুভূতিতে পরিণত হয়ে যায়। খুব অনুভূতি আছে হ্যাঁ, হ্যাঁ, যেসব হ্যাঁ। আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু আমাদের খুবই জড়িয়ে আছে আমাদের সাথে এরকম কিছু। স্যার, আমরা এর সাথে আমাদের এই সেগমেন্ট দর্শকের কথা শেষ করছি। আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট, এটি একটি বিশেষ সংযোজন, আজকেই এটি যুক্ত করা হয়েছে। সেটি হচ্ছে স্যার, আপনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনুপ্রেরণা পাই। আপনার জীবন থেকে আমরা জানতে পারি যে জীবনটা আসলে ঠিক, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, ব্যাপারটাকে আমরা সবসময় বুঝতে পারি যে এটা অনেক কণ্টকাকীর্ণ একটি পথ, এবং এটিকে অতিক্রম করে সামনে যাবার মধ্যেই আছে সফলতা। তো স্যার, আমাদের আজকের সেগমেন্ট, এই সেগমেন্টটির নাম হচ্ছে ঝড়কে আমি করব মিতে। স্যার, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমাদের অনেকের মাঝে রেজাল্ট খারাপ করলে বা অন্য কোনো ভাবে হতাশা কাজ করলে তারা খুব বাজে কিছু সিদ্ধান্তে চলে যাচ্ছে। অনেক এক্সট্রিম কিছু সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে। তো স্যার, আপনি সেই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বা আমাদের ক্লাসমেট, আমাদের সিনিয়র জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, হতাশাগ্রস্ত এই মানুষগুলোর জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি প্রথমে খুব দুঃখ প্রকাশ করব আমার সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা রেজাল্ট খারাপ হওয়াটাকে জীবনের চরম ব্যর্থতা বলে মনে করে। এটা রেজাল্ট খারাপ হতে পারে, অনেক কারণে হতে পারে। এমনকি লেখাপড়াও না হতে পারে, লেখাপড়া না করেও তুমি সাকসেসফুল হতে পারো, তোমার লাইফটা সার্থক হতে পারে। রেজাল্ট খারাপ হলো আমার জীবনটা এলোমেলো হয়ে গেল, এমন কোনো কথা নেই। আমি এ প্রসঙ্গে একটা গানের কথা মনে পড়ছে, শিবাজি চট্টোপাধ্যায়ের গান, ঝোড়ো হাওয়ায় দ্বীপ জ্বালানোই তো জীবন। অর্থাৎ জীবন কখনো কুসুম কুসুমাস্তীর্ণ হবে না। লাইফ ইজ নট বেড অফ রোজেস, তুমি যেটা বললে। জীবন কণ্টকময়, এটা থাকবেই। জীবনে নানা রকম বাধা থাকবে, নানা রকম হতাশা থাকবে, নানা রকম পরীক্ষা থাকবে, তোমাকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। এটা তো জীবনের একটা সাধারণ দিক। তুমি যতই তোমার ফ্যামিলির অবস্থা ভালো থাকুক না কেন, তুমি দেখবে যে অন্য দিক থেকে তোমার কোনো একটা প্রবলেম বা ক্রাইসিস তোমাকে ফেস করতে হচ্ছে। হয়তো তোমার ইকোনমিক্যাল ক্রাইসিস নেই, তখন অন্যরকম ক্রাইসিস আসবে, অন্যরকম ক্রাইসিস নেই, ইকোনমিক্যাল ক্রাইসিস আসবে, এই দুটোর একটাও নেই, অন্য কিছু একটা আসবে। কিন্তু মানুষের জীবনে একটা প্রধান উদ্দেশ্যই হলো এই সমস্তকে এড়িয়ে তোমাকে চলতে হবে। এই সমস্ত তোমার ওভারকাম করতে হবে, মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাকে লেখাপড়া করতে হবে। লেখাপড়া একটা আনন্দময় প্রক্রিয়া। তুমি লেখাপড়া করবে আনন্দের জন্য, রেজাল্টের জন্য নয়। রেজাল্ট হলো লজিক্যাল সিকোয়েন্স। রেজাল্ট তোমার আসবে। সেটাও যদি কখন আসতে একটু প্রবলেম হয়, তার মানে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেল, এটা কোনো কথা নয়। আমরা একবার পরীক্ষা খারাপ করবো, তাতে কি হয়েছে? আরো পরীক্ষা আছে, সারা জীবন তোমাকে এক্সাম দিতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তোমাকে এক্সাম দিতে হবে। সেই এক্সাম গুলো তুমি যেন ভালো করো, তোমাকে সেভাবে তৈরি করতে হবে নিজেকে। একটা এক্সাম পরীক্ষা, আমার একাডেমিক এক্সাম খারাপ হয়ে গেল তাই বলে আমি খুব বাজে একটা ডিসিশন নিয়ে যাব, আমার জীবন রাখবো না, আমি লেখাপড়া বাদ দিয়ে দেবো, আমি ভবগুরু হয়ে যাব। এটা কোনো কথা হলো না, মাই বয়। অলমাইটি তোমাকে একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, এই জীবনে কিছু উদ্দেশ্য আছে। তোমাকে সেই উদ্দেশ্যগুলো বুঝতে হবে। লেখাপড়া তোমাকে করতে হবে, অ্যাট এনি হাউ, এনি কস্ট তোমাকে করতেই হবে। তোমাকে তোমার নিজ নিজ ধর্ম মতে তোমাকে কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। ধর্মীয় অনুশাসন মানতে হবে। সুন্দর পারিবারিক জীবন তোমাকে মেনটেন করতে হবে। বন্ধুদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় তুমি সারাদিন বন্ধুদের সাথে সম্পর্ক, সারাদিন তুমি মোবাইল ফোনে কথা বলবে, ফেসবুকে থাকবে। নো মাই বয়, যখন তোমার সাথে দেখা হবে তুমি ভালো করে কথা বলবে, তার কুশল জিজ্ঞেস করবে, তার প্রবলেম তুমি দেখার চেষ্টা করবে, তার খোঁজ খবর করবে।
আর এভাবে একটা মানুষের মধ্যে একটা পজিটিভ ভাবনা চলে আসে। মাই বয়, তুমি পজিটিভ মনের মানুষ হও, শুধুমাত্র নীল আকাশের দিকে তাকিয়ে তুমি অলমাইটির প্রতি তোমার কৃতজ্ঞতা মন ভরে যাবে, তখন তোমার কোনো খারাপ কিছু করার মনেও আসবে না কোনো কিছু। তুমি যদি একটা ভালো সাহিত্য পড়ো, তোমার মনটা ভরে যাবে। তুমি একটা ভালো গান শুনতে পারো, তুমি তোমার নিজ ধর্ম মতে তুমি ধর্মের অনুশাসন গুলো মেনে চলো, তুমি ধর্ম চর্চা করো, তুমি দেখবে তোমার মনের মধ্যে হতাশা কেটে যাবে। তুমি বাবা মার সাথে ভালো করে কথা বলো, ভাই বোনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো। তুমি তোমার ফ্যামিলিতে তুমি যে গৃহস্থালী কাজগুলো আছে সেগুলো তুমি বাবা মাকে সাহায্য করার চেষ্টা করো। তুমি দেখবে তুমি মনে তুমি অপার শান্তি পাবে। শুধু একটা রেজাল্ট ভালো করাটাই মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হতে পারে না। মানুষের জীবনে অনেক উদ্দেশ্য আছে, অনেক টার্গেট থাকে। তুমি হয়তো সফল হতে পারবে, সার্থক হতে পারবে না। সার্থক হলে সফল হবে না, এসব বড় কথা নয়। তোমাকে মানুষ হতে হবে, এটাই বড় কথা। আমরা ছোটবেলায় এরকম পড়াগুলো পড়েছি, মানুষ হওয়াটাই বড় কথা। তোমাকে মানুষ হতে হবে। আর যখন তুমি মনুষ্যত্ব অর্জন করবে, তখন তুমি দেখবে এই ক্ষুদ্র ক্ষুদ্র অর্জন না হলেও জীবনটা যে মানে সার্থক হলো না, এটা তোমার মনে হবে না। কাজে তোমাকে মনুষ্যত্বের শিক্ষাগুলো নিতে হবে। আর অল্পতে ভেঙে পড়া যাবে না। অলমাইটির উপর অবশ্যই আস্থা রাখতে হবে, তার উপর তোমাকে ভরসা করতে হবে, তাকে ডাকতে হবে। ধর্ম ধর্ম তোমাকে মানতে হবে। মানুষের যখন কোনো কিছু অবলম্বন থাকে না, তখন মানুষের শেষ আশ্রয়স্থল ধর্ম। তোমাকে এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তুমি সারাদিন তুমি ধর্ম না মানো, কিন্তু ধর্মীয় অনুভূতিগুলো মনের মধ্যে রাখবে, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করবে, তুমি ভালো মন্দ বেছে চলার চেষ্টা করবে, মন্দকে তুমি ভয় করবে, ভালোকে তুমি মানার চেষ্টা করবে। তারপরেও কিছু ভুল হয়ে যাবে, মানুষ ভুল করবে। তাই জন্য তুমি জীবনটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবে না। জীবনটাকে তুমি সার্থক মনে করবে। জীবন তোমাকে দিয়ে অনেকে উপকৃত হবে, তুমি এটা মনে রাখবে। তোমার কিছু দায়িত্ব আছে, সমাজের প্রতি, সংসারের প্রতি, রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব আছে। তোমার পিতামাতা তোমাকে পড়াশোনার জন্য অনেক খরচ দিচ্ছেন, তোমাকে তারা সাপোর্ট দিচ্ছেন, তাদের প্রতি তোমার দায়িত্ব আছে। এই সবকিছু তুমি ভাববে। তারপরেও কখনো রেজাল্ট খারাপ হয়ে যাবে, এটা হতেই পারে। এটা স্বাভাবিক। বরং তুমি যে সবসময় ভালো রেজাল্ট করো সেটা অস্বাভাবিক। তোমার তো এটা একবার তো খারাপ হতেই পারে। এতে করে ভেঙে পড়া যাবে না। জীবনটা অনেক বড় মাই বয়। তোমাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে এবং জীবনের আলোকিত দিকগুলো দেখতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে অন্ধকার কেটে যাবে, আলোকিত দিক এগিয়ে আসছে। তোমাকে এটা মনে রাখতে হবে। লাইফ ইজ গুড, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ সিম্পল। রাস্তার ধারে যে একটা বুনো ফুল, একটা ফুল দেখে তোমার মনে আনন্দ হতে হবে। এটা রোমাঞ্চকর অভিজ্ঞতা যেন তোমার মনে হয়, তেমন ভাবে তোমাকে চিন্তা করতে হবে। একটা শুদ্ধ সুস্থ মন নিয়ে তোমাকে বড় হতে হবে। অসুস্থতা কোনো কিছুকে মনে স্থান দেওয়া যাবে না। যেটা নেগেটিভ কোনো কিছু সেটা মনে আসে, সেটাকে ঝেড়ে ফেলতে হবে। আর এভাবে আশা করি তুমি আস্তে আস্তে তুমি একজন সফল, সার্থক মানুষ মানুষ তুমি হয়ে উঠবে। ধন্যবাদ স্যার। আমরা আশা করব যাদের জীবনের এরকম ব্যাপারগুলো ঘটছে বা অনেকে অনেক ডিসিশন নিতে যাচ্ছে, তারা আপনার এই কথাগুলো একটু হলেও আমলে নিয়ে তাদের সেই বাজে অবশ্যই। ডিসিশন গুলো থেকে তারা ফিরে আসবে, তাদের জীবনের যে সৌন্দর্য তারা সেটি উপভোগ করতে সক্ষম হবে। আজকে আমরা অনেকক্ষণ স্যারের সাথে কাটালাম। দেখতে দেখতে আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। স্যার অনেক ব্যস্ত মানুষ স্যার, অনেকটা সময় আজকে আমাদেরকে দিলেন স্যার, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এডভাইভ পরিবার অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আপনাকে আমরা কাছে পেয়েছি, 1 ঘন্টার বেশি সময় আপনি আমাদের সাথে অনেক কথা বললেন, অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো। আপনার জীবনে অনেক কিছু না জানা অনেক কিছু আমরা জানলাম, যেটা ক্লাসেও জানতে পারিনি আমরা। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ নোমান, আমি তোমার মাধ্যমে তোমার অ্যাডভাইব কে এবং তোমাদের যারা এটা অ্যারেঞ্জ করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে এত সম্মান দিলে, আমাকে অনুষ্ঠানে তোমরা ডেকেছো। আমার মাধ্যমে, আমার কথা দিয়ে আমার কোনো স্টুডেন্ট যদি একটু উপকৃত হয়, সে যদি তার লাইফে একটু ভালো লাগা আনতে পারে, লাইফটাকে যদি সত্যি তাকে সুন্দর মনে হয়, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আমার এই সময় দেওয়াটাকে সার্থক মনে করব। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুন্দর সুযোগটা দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা আশা করব সামনে কোনো ভাবে যদি আপনি আমাদেরকে সাহায্য করতে পারেন, অবশ্যই আপনাকে আমরা পাশে পাবো। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই আয়োজনের সমাপ্তি ঘোষণা খুব কাছাকাছি চলে এসেছি। আগামী সপ্তাহের এই দিনে আবার হয়তো দেখা হবে প্রিয় দর্শন কোনো শিক্ষকের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কোয়ারেন্টিনে থাকুন, পাশে থাকুন এডভাইবের। খোদা হাফেজ।
লাইফ ইজ গুড, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ সিম্পল।